শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসের বাকবদলের যে ঘটনা তার মধ্যে একটি, এবং এই গুরুত্বপূর্ণ ইতিহাসের সাথে জড়িয়ে আছে বহু ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সংগ্রাম এবং বহু মানুষের রক্ত প্রাণহানি। এই আন্দোলনে প্রতিটি রাজনৈতিক দল, সকল মতপথের মানুষ রাজপথে নেমেছিল, কিন্তু পরবর্তীতে বিশেষ করে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের পরে এসে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যুক্তি পাল্টা যুক্তি, বাকবিতণ্ডা সেই জুলাইয়ের চেতনা নিয়েই। সরকার বলছে অক্ষরে অক্ষরে পালন করবে জুলাইয়ের সনদ, অন্যদিকে বিরোধীরা বলছে জুলাই সনদের সাথে প্রতারণা করেছে সরকার। বিতর্কটা আসলে কোথায়? সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জুলাইয়ের চেতনায় বিতর্ক কোথায়। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান, রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত। দিনের শিরোনামগুলো দেখে আসব। মহাতারকাদের বিদায়ের মিছিলে অগ্নি পরীক্ষা মেসির, আর্জেন্টিনা মিশর মুখোমুখি, রাতে মাঠে নামছে কলম্বিয়া সুইজারল্যান্ড, চোখের জলে বিশ্বকাপ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী জানালেন সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা আছে, জাতীয় সংকটে সর্বোচ্চ পেশাদারিত্বের বজায় রাখার আহ্বান। চীনের সহায়তায় 6 মাসের মধ্যে তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু, সংসদে পানি সম্পদ মন্ত্রী। ভারতের সঙ্গে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। খুব শিগগিরই কর্মী পাঠানোর সিদ্ধান্ত, মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য নিয়ে বৈঠক। এবং সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে স্পিকারের কাছে 11 দলীয় ঐক্যের স্মারকলিপি, গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। জুলাই চেতনা নিয়ে বিতর্ক কোথায় আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমেই এনসিপির প্রতিনিধিত্ব করছেন আজকের আলোচনায় জনাব ফয়সাল মাহমুদ শান্ত। আপনার কাছেই যাচ্ছি। আমি যে শিরোনাম পড়ছিলাম সেখানেই আছে যে 11 দলীয় ঐক্যের স্মারকলিপি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি। সরকারের 4 মাস বিপ্লবের হুঁশিয়ারি, এটি কি কেবল বিরোধিতার জন্য বিরোধিতা বা মাঠের রাজনীতি, নাকি আদতেই আপনারা কিছু মিন করছেন বা সরকারকে বোঝাতে চাচ্ছেন বিষয়গুলো? আমাদের জুলাই পরবর্তী যেই বাস্তবতা এবং জুলাই পরবর্তী যেই রাজনীতি এবং নির্বাচন পরবর্তী যে সরকার, এই সব কিছু মিলিয়ে এখানে কিছু হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলো আছে। বিষয়টা হচ্ছে এখানে আমরা যেই এখন বর্তমান প্রেক্ষাপটে যেই দলগুলো রাজনীতি করছে, এই প্রত্যেকটা দলই কিন্তু জুলাই যেই অভ্যুত্থান, সে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ না শুধু, তারা প্রত্যেকেই এটার পার্টিসিপেন্ট এবং প্রত্যেকের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে। এবং সবার মধ্যে এক ধরনের একটা চুক্তি বলেন, একটা বোঝাপড়া বলেন, যে সেটা আমাদের পূর্বের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার ক্ষেত্রে কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা এটি যে আছে, এবং সেই ক্ষেত্রে সবার ভিন্ন ভিন্ন প্রস্তাবনাও ছিল। জাতীয়তাবাদী দল বিএনপি এখন বর্তমানে সরকারে আছে, তাদেরও দেখবেন যে 28 দফা 31 দফা থেকে শুরু করে তাদেরও একটা রাজনৈতিক প্রস্তাবনা আছে। তার মানে পরিবর্তনটা যে প্রয়োজন এবং পরিবর্তনটা যে হতেই হবে, এই বিষয়ে কিন্তু আমাদের দলগুলোর মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া এবং ঐক্যমত আছে। যেটাতে এখন আপনি যেটা বলছেন যে বিরোধিতার জন্য বিরোধিতা কিনা, আমি মনে করি না যে এটা বিরোধিতার জন্য বিরোধিতা। কেন? কারণ হচ্ছে দেখেন, বিরোধী দলের অবস্থানটাকে আমি যে এনসিপির জায়গা থেকে বলি, এনসিপি কিন্তু বরাবরই একটা জিনিস বলছে যে যেই জায়গাগুলোতে আমরা মনে করছি যে সরকার জুলাইয়ের, সেটা গণভোট হোক, জুলাই যেই সনদ আছে, কিংবা আগের বিএনপির যেই অদা করা কিংবা তাদের যে প্রস্তাবনাগুলো আছে, সেই জায়গাগুলোতে যেগুলোতে আমরা মনে করছি যে এখন বিএনপি সেগুলো মানছেন না কিংবা বিএনপি সেগুলো পালন করছেন না, আমরা সেখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিন্তু সেই জায়গাগুলো বারবার বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোন কোন জায়গায়? যেমন আমি আসছি, যেমন দেখেন
যদি স্মরণ করি তার পদ্ধতিগুলো দেখেন, যে আমরা কিন্তু সেটা নিয়ে প্রথমে আমরা আমাদের যে প্রচারণা সেখানে আমরা বলেছি, আমরা সংসদে আমরা বলার চেষ্টা করছি, আমরা আন্দোলন সংগ্রামে আমরা বলার চেষ্টা করছি, এবং আপনি লাস্ট যেটা উল্লেখ করলেন যে একটা স্পিকারের কাছে একটা স্মারকলিপি পর্যন্ত দেওয়া হচ্ছে, তার মানে একেবারেই ডেমোক্রেটিক ওয়েতে যেভাবে সরকারকে অ্যাপ্রোচ করা যায় সেভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে। এখন যদি কোন কোন জায়গাগুলো বলেন, যেমন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে বিএনপি যে সমস্ত জায়গাগুলোতে এগ্রি করছে এরকম একটা পার্ট, আর একটা হচ্ছে জনগণ গণভোটে যেই রায় দিয়েছে সেটা একটা পার্ট। বিএনপির এগ্রির জায়গাগুলো বলি, আমি যদি বিতর্কেও না যাই যে আসলে গণভোট বিএনপি মানছে কি মানে নাই, ওই বিতর্কে যদি আমি না যাই, যেমন দেখেন বিএনপির দুইটা জায়গা বলি আমি সিম্পলি, সেটা হচ্ছে বিএনপির যে 31 দফা, এই 31 দফার প্রথম দফাটা ছিল সংবিধান সংস্কার নিয়ে, দ্বিতীয় যেই আর একটা জায়গা সেটা হচ্ছে বিএনপি পরিষ্কারভাবে দীর্ঘদিন, আমরা ওই জায়গাগুলোতে সেমিনারে আমরা অংশগ্রহণ করেছি, যে বিএনপি বারবার বলেছে যে একটা সুপ্রিম কোর্ট সচিবালয় করা প্রয়োজন বিচার বিভাগকে এটা ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, শক্তিশালী করার জন্য। যে দেখেন আমরা দেখেছি যে এরকম দুটো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এখন পর্যন্ত বিএনপি করছেন না এবং করেন নাই। সো এই জায়গাগুলো নিয়ে যে আমরা কথা না বলি এবং কথা বলি সেটা কখনোই বিরোধীদের জন্য বিরোধিতা না। এরপরে যদি আমি দ্বিতীয় পার্টটা বলি, যেটা বিএনপি এখন কিছুটা মনে করেন মানতে চাচ্ছেন না, এই দুটো তো বিএনপি নিজেরই প্রস্তাবনা, নিজেরই স্বীকার করে, এই দুটো আমি বললাম, এরকম আরো অনেক কিছু বলা যাবে, বললে হয়তো টকশো লম্বা হবে, আমি উদাহরণ দুইটাই দিলাম। এরপরে দেখেন যে বিএনপি যেগুলো এখন মানছেন না, যেমন গণভোটে যে বিষয়গুলো ছিল, সরাসরি জনগণ ভোট দিয়েছে, যেমন দেখেন দুদকের মতো একটা প্রতিষ্ঠান, কিংবা গুম কমিশনের কথা চিন্তা করেন, এই রিসেন্টলি গত কয়েকদিন আগে গুম কমিশন একটি আইন হয়েছে, যেখানে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী গুমের তদন্ত করবেন। এখন দেখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গুম হয়েছে কাদের দ্বারা? আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। আমি যদি গুম করি, আমাকে যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি এই গুমের কি বিচার পাওয়া যাবে? সো এই জায়গাগুলো নিয়ে যে আমাদের একটা প্রস্তাবনা, রাজনৈতিক চেষ্টা, সেই চেষ্টাটা আমরা কোনোভাবেই মনে করি না যে এইটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা, কিংবা এটা হচ্ছে এক ধরনের বিরোধীদের জন্য বিরোধিতা। কারণ আপনি যদি আদার সাইডটা দেখেন, আদার সাইডে কিন্তু যখন এই বাংলাদেশে তেলের সংকট তৈরি হয়েছে, তখন কিন্তু সরকার এবং বিরোধী দলীয় একটা কমিটি হয়ে এটাকে সমাধানের জন্য কাজ করেছে। যখন প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়াতে গিয়েছেন, চীনে গিয়েছেন, তখন কিন্তু বিরোধী দল এবং সরকার, বিরোধী দলের জোটগুলো জায়গা থেকে কিন্তু তখন কিন্তু সহযোগিতার কথা বলা হয়েছে। তার মানে রাষ্ট্রের বৃহত্তর যে স্বার্থগুলো আছে, সেই স্বার্থগুলোতে কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী সর্বদলীয় ঐক্য আছে। এবং জুলাইয়ের প্রশ্ন দেখেন আপনি, জুলাই দেখেন 11 দল বিভিন্ন কর্মসূচি পালন করছে, এনসিপি জুলাইয়ের পদযাত্রা করছে এবং সারা 30 দিন প্রোগ্রাম দিয়েছে, বিএনপি দেখেন নিজেরা হচ্ছে তারা জাতীয় জুলাই সম্মেলন করেছে। তার মানে জুলাইয়ের ব্যাপারেও কিন্তু একটা মত আছে। এখন কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, যেই প্রস্তাবনাগুলো দিলে রাষ্ট্র আরেকটু ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, আরেকটু স্বাধীন হইতে পারে। কারণ আমরা দেখেছি যে যত ভালো প্রধানমন্ত্রী এই চেয়ারটায় বসুক না কেন, তার মধ্যে কেমন জানি এক ধরনের একনায়কতন্ত্রের একটা ভাব তৈরি হয়। এটা কেন হয়? কারণ প্রতিষ্ঠানগুলো সবকিছু তার নিয়ন্ত্রণে। এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য আমাদের একটা ধারাবাহিক প্রচেষ্টা আমরা এটা চালাচ্ছি, এবং আমরা মনে করি এইটা, এই যে যেমন দেখেন বিপ্লব অনিবার্য কথাটাকে যদি আপনি বলেন যে 4 মাসের মধ্যে, আমি মনে করি যে এটা মোটেও আগে না। বিপ্লব জিনিসটা কি, এইটা যদি আমরা বলতে বলতে এই প্রস্তাবনাগুলোর মধ্যে যদি মানুষের মধ্যে সম্মতি উৎপাদন করে, ইভেন বিএনপির মধ্যেও বোধোদয় উৎপাদন করে, যদি এই প্রস্তাবনাগুলো বিএনপি মেনেও নেয়, এটাও কিন্তু এক ধরনের বিপ্লব। বিপ্লব সবসময় যে মাঠে আন্দোলন করে সরকার ফেলে দিয়ে হয়, এরা আপনি যদি বাংলাদেশের কাঠামোগত সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলো করেন, এটা সবচেয়ে বড় বিপ্লব হবে। সো আমাদের কথা হচ্ছে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যেতে হবেই, এটার কোনো বিকল্প নাই। এখন যদি এই সরকার এই পরিবর্তন না করে, তাহলে আমাদের এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে আমাদের রাজনীতি আগাতে হবে, রাজনীতি করতে হবে, এবং রাজনীতি করে 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 জনমানুষকে এখানে সম্পৃক্ত করতে হবে। আর বিএনপির যে প্রস্তাবনা আছে, বিএনপি সেটাকে জনগণ সম্পৃক্ত করতে, তো আমার কাছে মনে হচ্ছে কমপ্লিটলি ডেমোক্রেটিক হয়, এখানে কোনো ধরনের কোনো মানে গ্যাপ নাই, এবং এটা বিরোধীদের জন্য বিরোধিতা না মোটেও। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আমানুল্লাহ আমান। সরকার জুলাই সনদ থেকে সরে যাচ্ছে, কিংবা জুলাইয়ের চেতনা থেকে সরে যাচ্ছে। আপনি বাংলাদেশের সাধারণ মানুষ যে জুলাই গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিল, সেটি তো মূলত একটি জনযুদ্ধ ছিল, যে সকল শ্রেণী পেশার মানুষ স্ব জায়গায় মনে করেছে, উপলব্ধি করেছে যে সে নিপীড়িত, নিগৃহীত, তার কথা বলার অধিকার নেই, বাক স্বাধীনতা নেই। আর সেটি যদি একটি চাকরির আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থেকে বিপ্লব সাধিত হতো, তাহলে তো আপনার 132 জন শিশু ওই আন্দোলনে শাহাদাত বরণ করতো না, এবং 2 শতাধিক শ্রমিকের জীবন দেওয়া লাগতো না, এবং 10 জন সাংবাদিক, চাকরিজীবী, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করার তালিকায় রয়েছে। সুতরাং কেন এই মানুষগুলি রাস্তায় নেমেছিল? মানুষ রাস্তায় নেমেছিল কারণ এই মানুষের রাস্তায় নামা একটা অনিবার্য জায়গা চলে গিয়েছিল, যে
আপনি আপনার মনে থাকার কথা আহমেদ কবির কিশোর কার্টুনিস্ট এবং সাংবাদিক লেখক মুস্তাক 2020 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনার গ্রেপ্তার করার পর 9 মাস পরে তার মৃতদেহ বের করা লেগেছে জেল থেকে। সুতরাং এই উদাহরণটি এই কারণে দিলাম যে শুধু লেখার কারণে, আপনি একটি মানে কলাম লেখার কারণে জেল খাটা লেগেছে, পত্রিকায় লেখার কারণে এই যে সকল শ্রেণী পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হয়েছে, ছাত্র লাঞ্ছিত হয়েছে, আর পলিটিক্যাল যারা তাদের বিরোধী মদের তাদের কথা নাই বললাম। এই ইতিহাস বাংলাদেশের সকল মানুষ জানে। সুতরাং এইটি একটি অনিবার্যভাবেই মানুষ রাস্তায় নেমেছিল। এখন মানুষ রাস্তায় নেমেছে কেন? সাম্যের কথা, সুশাসনের কথা, সুবিচারের জন্য আর কি। দেখেন, চট্টগ্রামের একজন এমপি এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছে আসলাম চৌধুরী। আসলাম চৌধুরীকে ঋণ খেলাপির দায়ে উচ্চ আদালত তাকে রায় দিয়েছে যে তার সে তার সংসদ সদস্য পদ থাকবে না। সে যখন নির্বাচন করে তখন কিন্তু সব ঋণ পরিশোধ করে তারপরে সে তার প্রার্থিতা বহাল ছিল। কিন্তু জামাতের প্রার্থীর যে আপিল, সেখানে যে অবস্থায় সে প্রার্থীতা ঘোষণা করে ওই সময় সে নাকি ঋণ খেলাপি ছিলেন, এবং পরবর্তীতে কিন্তু সে সব ঋণ পরিশোধ করেছে এবং সংশ্লিষ্ট ব্যাংক তাকে তার বিষয়ে কোনো আপত্তি নেই সেটা তারা বলেছে, নো অবজেকশন। দেখেন, এই বাংলাদেশের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল, যেখানে আপনি ক্ষমতাসীন দল যা ইচ্ছা তাই করতে পারবে না। এই বাংলাদেশের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল যে আমি একটা ট্রাফিক সিগন্যালে পড়ে আছি, আমার দেশের প্রধানমন্ত্রী সেই ট্রাফিক সিগন্যালে পড়ে আছে। এই বাংলাদেশের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল যে যেখানে বিরোধী দলের কেউ অসুস্থ হলে বা বিরোধী মতের কারো কোনো বিষয় থাকলে স্বয়ং প্রধানমন্ত্রী খোঁজখবর নেয়। আপনি উইদিন শর্ট টাইম আপনি খেয়াল করেন, দেখেন একদম ভেরি ফার্স্ট ডে অফ জার্নি অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ তারেক রহমান, দেখেন আজকে পর্যন্ত আপনি এত স্বল্প সময় উনি এত বেশি ইতিবাচক, এবং ওনার ক্যাবিনেট এই দল একটা সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা সংসদের মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, এখানে একজন আরেকজনের সমালোচনা করেন, কিন্তু সেটির যেই আশা নিয়ে আমরা দেখেছিলাম যে আগে সংসদে দেখা গেছে একজন হাসিনা, দেখা গেছে একজন সিনিয়র সিটিজেন দেশের, আমি প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নাই বললাম, দেশের সম্মানিতা নারী বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কী সব অশ্রাব্য কুস্তির ভাষায় কথাবার্তা বললেন। আর আজকের প্রধানমন্ত্রী বলতেছেন যে আমার মাকে যদি আমি প্রশ্ন করতাম যে মা তুমি কি এগুলির প্রতিশোধ নিবা কিনা, তখন আমার মা বলতো যে না, তুমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলো, তোমার উপর দিয়ে যে নিপীড়ন হয়েছে আমার উপর দিয়ে নিপীড়ন, এবং তার ভাইও একই রকম কথা বলতো। আপনি এই যে গতকালকের ঘটনা, যে একটি পরিপত্র জারি হলো, প্রধানমন্ত্রী বাসা থেকে বের হয়েছেন, উনি দেখেন যে রাস্তায় একটি মন্ত্রণালয়ের সাইনবোর্ড, সেখানে ওনার ছবি। উনি সাথে সাথে সচিবালয়ে পৌঁছার পরে উনি ক্যাবিনেট সেক্রেটারিকে ডেকে বললেন যে এখন থেকে আর কোনো প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কোনো ছবি প্রদর্শন করা যাবে না। দেখেন, প্রতিদিন যে উনি ইতিবাচক দৃষ্টান্তগুলি স্থাপন করে যাচ্ছেন। আপনি তো সেই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন, আমিও সেই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আমি মানুষ হিসাবে মূল্যায়িত হব প্রত্যেকটা জায়গায়। এখন এই যে কথায় কথায় বিপ্লব হয়ে যাবে, সকালে বিপ্লব বিকালে বিপ্লব, এগুলি রাজনৈতিক বয়ানই আমার কাছে মনে হয়। নাহিদ ইসলাম আজকেও বলেছে যে এই সরকার দুর্নীতি লুটপাট করবে, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। দেখেন, এই বাংলাদেশে আমরা জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের অন্যতম হিসেবে আমরা নাহিদ ইসলামকে জানি এবং সম্মান করি। নাহিদ ইসলামের প্রতি সেই কৃতজ্ঞতাবোধ আমাদের রয়েছে, কারণ দীর্ঘ ফ্যাসিবাদদের যেই জাতাকল থেকে আমরা মুক্তি চাচ্ছিলাম, সেই মুক্তির অগ্রনায়কদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনাও খুব নজিরবিহীন যে বিপ্লবীরা খুব অল্প সময়ের ভিতরে এত বেশি পথভ্রষ্ট নৈতিক স্খলন ঘটেছে, সেটা নাহিদ ইসলামদের মাধ্যমে ঘটেছে। ওনাদের মাধ্যমে তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, আপনার ওনাদের পিএসএর যে মহাকীর্তি, হাসিনা 17 বছরে যা কি তার পিওন না কার কথা শুনলাম যে 400 কোটি লুটপাট করেছে, আর আমাদের আসিফের এপিএস মুয়াজ্জেমের গল্প 3 মাসই সেটা হয়ে গেল। সুতরাং এগুলো আমরা এইসব চর্চা করতে চাই না। ঠিক আছে, ওনাদেরকে নিয়ে যে সমস্ত আলোচনা, যেসব সমালোচনা, যে সমস্ত এই যে ওনাদের নামে যেসব একদম ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যে ওনারা হস্তক্ষেপ করেছেন, সেটি বাংলাদেশের সকল মানুষ উপলব্ধি করতে পারবে। আপনি সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে গিয়ে দেখেন যে তাদের সেই বাণিজ্যের অবাধ বিচরণ ছিল।
মানে ওই 1.5 বছর। হ্যাঁ, অবাধ বিচরণ ছিল, কিন্তু আমরা সেই জায়গাটা নিশ্চিত করতে চাই। এবার সরকারের পক্ষ থেকেও যেটা দেখছি, আমরাও দেখছি, আমরা সেই সৌহার্দ্যটা বজায় রাখতে চাই যে না, এদেশে মানে কোনো না কোনোভাবে যদি আল্লাহ না করুক আওয়ামী লীগ আবার কোনো শক্তি প্রদর্শন করার সুযোগ পায়, তাহলে বাংলাদেশ অনিবার্যভাবে একটি মানে খারাপ পরিণতির দিকে যাবে। সেই কারণে বিরোধী মত বলেন বা যারা আছে পক্ষে বিপক্ষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের চলার যে প্রয়াস, সেই স্পিরিটকে আমরা ধারণ করি। সেই কারণে ওনাদের সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু নিজেরা যা করেন, নিজেরা যেভাবে পথ চলেছেন, যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের প্রতি ছিল, সেইখান থেকে পথিক তুমি পথ হারাইয়াছো, ঠিক আছে? সেটা ওনাদের মাথায় রাখতে হবে। এই কারণে ওনাদের দল সংকুচিত হচ্ছে। এই কারণে গতকালকে দেখলাম যে সাভারের ঘটনার পরে নাহিদ ইসলামের বলা লাগছে যে যদি 5 জন লোক হয়, আমরা 5 জন লোক নিয়ে প্রতিবাদ করতে থাকবো। এই বক্তব্য সরকারের উপর দায় চাপানো হয়েছে। সেটা তো ওই যে দায় চাপানোর কথা থেকে দায় আসলে, কারণ এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটুক, এটা কেউই চায় না। এখানে যদি সেটা আমি জাস্টিফিকেশন করতে চাই, তাহলে ফয়সাল ভাইরা মনে মনে কষ্ট হবে, দেখো ভাই কি বলে, ঠিক আছে? ওই ঘটনাটা কিভাবে ঘটলো, হ্যাঁ, ঘটার পরে আমরা যতগুলি প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে যতবার মানে কি বলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার সেল আমরা ফেস করেছি, নাহিদরা তো ততদিন ঢাকায়ও থাকে না। সুতরাং আমরা এইসব গল্প জানি যে এগুলি আমরা আন্দাজ করতে পারি এগুলি কিভাবে হয়েছে। সুতরাং ওনাদের প্রতি অনুরোধ থাকবে যে কারো প্ররোচনায় পড়ে, কারো ফাঁদে পড়ে এমন কোনো রাজনৈতিক পথ অবলম্বন ওনারা যাতে না করেন যে সাধারণ মানুষের কাছ থেকে একেবারে ওনারা দূরে সরে যান। এগুলো আমরা বুঝি। এইসব আসলে বাংলাদেশের মানুষ ওই রাজনীতিতে আর ফিরে যেতে চায় না, এগুলি মানুষ দেখতেও চায় না। জি, কিন্তু ফয়সাল মাহমুদ শান্ত খুব স্পেসিফিক বলছিলেন 2-3টি বিষয়, যে বিচার বিভাগের স্বাধীনতার কথা কিংবা দুদকের কথা, মানবাধিকার কমিশনের কথা, এই বিষয়গুলোর অধ্যাদেশ ছিল ইন্টারিমের সময়। শুনেন, যিনি এই বিষয়ে সবচেয়ে বেশি কথা বলেন জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের ইতিহাসে যে গুমের শিকার ব্যক্তিদের তালিকায় উনি সবার আগে একজন ব্যক্তি, যিনি নিজে দীর্ঘ সময় গুমের শিকার ছিলেন। একটা ওনারা যে ব্যাখ্যাটি দিয়েছেন যে এই ধরনের একটি সেন্সিটিভ বিষয়, সেটি তড়িঘড়ি করে ওনারা যেরকম চান যে সকালে বিপ্লব বিকালে বিপ্লবের মতো, সেটি না করে যাতে প্রশ্নাতীতভাবে এই কাজটি করা যায় সেই জন্য ওনারা সময় নিয়েছেন। এবং জুলাই সনদ নিয়ে যে কথা বলা হচ্ছে যে বিএনপি জুলাই মানে না, এই মানে না, সেই মানে না, মানে ফ্রম দ্য বিগিনিং আজকে পর্যন্ত জুলাইয়ের স্পিরিটকে যদি কোনো দল বাংলাদেশে ধারণ করে সেটা বিএনপি। এবং বিএনপি যে আগেও তো বলে এসেছে যে কথাটি, যে 18 নং এবং 19 নং অনুচ্ছেদ জুলাই সনদের, যেখানে বলা হয়েছে যে আপনি যদি নির্বাচনে যে ম্যানিফেস্টো দিয়েছেন যে আমি জিতলে এই কাজগুলি করব, আপনি সেই কাজটা করার অধিকার রাখেন, এটা জুলাই সনদ বলেছে। বিএনপি বলেছে যে আপনার মানে যেই সংসদ সদস্য তাদের হবে তার আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। আর অপরপক্ষে যারা, তাদের বক্তব্য ছিল যে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আপনার উচ্চকক্ষ হবে। বিএনপি তো সেটা আগে মানে না। এরকম যে কয়টা জায়গায় বিএনপি বলেছে, বিএনপি তার জায়গায় আপনার বহাল থেকেছে। জুলাই সনদ যদি কেউ অবমাননা করে, সেটা তো জামাত নেতৃত্বাধীন 11 জন জোট করেছে। সেখানে জুলাই সনদে স্পষ্ট বলা ছিল যে নারীদেরকে মনোনয়ন দিতে হবে 5%। সেটা কি জামাত বা তাদের জোটের কেউ দিয়েছে নাকি? তো তারা তো একদম মানে একেবারে মোটা দাগে লঙ্ঘন করেছে। এরকম, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, ঠিক আছে, এরকমের জুলাই সনদকে যদি মানে কেউ অপমান করে, সেটা তাদের মাধ্যমে হয়েছে। বিএনপি যেটা বলেছে সেটা সে করতেছে। বিএনপির যেটা ওয়াদা ছিল সেটা, এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির আন্তরিকতা, তো যদি বিএনপির মতো এত বড় দলের আন্তরিকতা না থাকতো তাহলে তো এত সফলভাবে জুলাই সনদের আপনার স্বাক্ষর সম্পন্ন হয় না, এত সুন্দরভাবে জুলাই সনদ নিয়ে মানে, এবং যে প্রস্তাবনাগুলোই ছিল প্রথম থেকে সংস্কার কমিশনে, সেগুলো বিএনপির চেয়ে কি খুব বেশি প্রস্তাবনা দিয়েছে নাকি? বিএনপি সেই দল যারা একটি প্রতিকূল পরিবেশে বসে বাংলাদেশের সংস্কারের কথা বলেছিল। এই কথা তো বহুল চর্চিত এবং বহুবার আপনাদের টকশোতে আলোচনা হয়েছে যে আপনার সেই 27 দফা 31 দফার কথা বিএনপি কখন বলেছে। সে তো যখন এগুলি কেউ চিন্তাও করে না যে দেশের এত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যখন হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য ন্যূনতম একটি স্বার্থ সিদ্ধি কেউ হাসিল হলে সে থ্যাংক ইউ পিএম বলে, ঠিক সেই সময় বিএনপি বলেছে যে না, এদের সংস্কার দরকার। সংস্কার আলাপ তো সে প্রতিকূল পরিবেশে দিয়েছে, এবং সেটির এক্সটেন্ডেড ভার্সনই হচ্ছে আজকের এই যে জুলাই সনদে যা এসেছে। আপনি বিএনপির 31 দফা দেখেন, একটু এদিক সেদিক শব্দগত বা আপনার দুই একটা সেন্টেন্সগত পার্থক্য রয়েছে। সুতরাং বিএনপির এই পথ চলা শুরু হয়েছে তো সেই দুঃসময়। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আপনি শুনছিলেন যেটি আমান বলছিলেন। তার মধ্যে মোটা দাগে যদি 2-3টি বিষয় উল্লেখ করি, প্রথমত
24-এর যে গণ অভ্যুত্থানের পরে তরুণদের যে নেতৃত্ব, সেই জায়গাতে বলা হচ্ছে যে সাধারণ মানুষের এক ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে খুবই স্বাভাবিক। এবং অনেকেই এটিও বলে যে বাংলাদেশে যে বাইনারি সিস্টেম বা দ্বিদলীয় রাজনীতি, তার মধ্য থেকে তরুণদের রাজনীতি মানুষ দেখতে চেয়েছে, কিন্তু কিছু বিতর্কিত কার্যক্রমের কারণে যেটি বলছেন এপিএস কিংবা অন্যান্য বিষয়ে সেই সব জায়গায় এক ধরনের মোহভঙ্গ বা আশাভঙ্গ হয়েছে, এটি একটি বিষয়। আর জুলাই সনদের লঙ্ঘনের কথাও বলেছেন। সার্বিকভাবে আপনার বক্তব্য শুনব। আমানুল্লাহ আমান ভাই যেই বিষয়গুলো বললেন, মোটা দাগে মানে স্পেসিফিক আমার যে বিষয়গুলো সেগুলো তিনি এনগেজ করলেন না, কিন্তু মোটা দাগে যেটা বলেছেন এগুলো আমিও বলেছি। আমি নিজেই বলেছি যে বিএনপি 31 দফা দিয়েছে, দীর্ঘদিন এটার উপরে জনমত তৈরি করেছে, আলাপগুলো করেছে, এটা কিন্তু আমি নিজেই বলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি প্রতিকূল পরিবেশে এই সংস্কারগুলো চেয়েছেন, কারণ তখন আপনার কাছে মনে হয়েছে যে সরকারে যারা আছে তারা এই প্রতিষ্ঠানগুলো সংস্কার না করে সেগুলোর নির্যাতনের হাতিয়ার তৈরি করছে। আপনি যদি অনুকূল পরিবেশ আপনি মনে করেন যে আসলে না এইগুলো থেকে আমি সরে যাব, যেমন আমি তো বললাম যে আমি গুনে গুনে আরও অনেকগুলো উদাহরণ দিতে পারবো। যেমন ভাই যেমন বললেন না, যেটা নিয়ে তাড়াহুড়ো করতে চাচ্ছি না, গুম কমিশন নিয়ে সালাউদ্দিন আহমেদ গুমের নিজেই স্বীকার হয়েছেন, তালিকা দিতে, এগুলো কেউ অস্বীকার করছে না। ভুক্তভোগী হয়ে আপনি তো সেই সিস্টেমটাকে চালু রাখা, সেটা কোনো জাস্টিফিকেশন তৈরি হয় না। আমি তো স্পেসিফিকভাবে বললাম যে 3 দিন আগে গুমের যে আইনটা হয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকেই গুম তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। সো এটার বিরুদ্ধেই বিএনপির বক্তব্য ছিল, এটার বিরুদ্ধেই আমাদের বক্তব্য ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী তো গুম ঘটায়, সো তাকে আপনি দায়িত্ব দিতে পারেন না। আমরা বলেছি যে বিএনপি নিজেই বলেছিল যে আমাদের এই আইন বিভাগ, বিচার বিভাগ স্বাধীন করার জন্য আমাদের আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় লাগবে। একবার ওয়ার্ড টু ওয়ার্ড সুপ্রিম কোর্ট সচিবালয় শব্দটা বিএনপির প্রস্তাবনায় ছিল, কিন্তু বিএনপি অধ্যাদেশটাই বাতিল করেছে। এবং সেটি হবে না, সেটি হবে কিন্তু বলে নাই বিএনপি, আমান ভাই বলছে। আমান ভাই হয়তো এটা চায়, কারণ আমাদের তো একটা জেনারেশনাল একসাথে একটা বোঝাপড়া আছে, কিন্তু বিএনপি বাতিল করেছে, সংসদের বাতিল করেছে। এই তার চেয়ে ভালো আইন করা হবে, তার চেয়ে ভালো আইন তো আমরা এই গুমে দেখলাম যে ভালো আইন করে আপনি শেষ করে আপনি বলেন যে ভালো আইন করে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিলেন, এটা হচ্ছে ভালো আইনের নমুনা আমরা দেখলাম। তৃতীয়ত হচ্ছে দেখেন, বিএনপি সংবিধান সংস্কারের কথা 31 দফার প্রথম দফায় বলেছে, কিন্তু এখন বলছে যে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়, নানা বিতর্ক, লম্বা বিতর্কে ঢুকলে অনেক এই টপিকের উপরই লম্বা আলোচনা করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে সমন্বয়কদের কথা তিনি বলেছেন, এই আলাপটা খুব মজার। সেটা হচ্ছে কি, আপনি যখন কোনো ধরনের কোনো প্রমাণ, কোনো ধরনের কোনো স্পেসিফিক ছাড়া আপনি যখন ঢালাওভাবে বলবেন এবং সবাই মিলে যখন বলবেন, তখন এটাও এক ধরনের, ওই যে বলছে চায়ের দোকান থেকে সংসদ পর্যন্ত এটা নেওয়া যায়। দেখেন, এই যে আসিফ মাহমুদের পিএস এর ব্যাপারে দুদকে স্পেসিফিক অভিযোগ হয়েছে, আসিফ মাহমুদ নিজেও বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করুক। এবং এই সরকারের তো এই যে 4 মাস, এই 4 মাসে আসিফ মাহমুদের পিএসকে দুদক ছাড়পত্র দিয়েছে, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেন, এই সরকার দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মনে করেন হাসনাত আব্দুল্লাহ তিনি সংসদে দাঁড়িয়ে, নাহিদ ইসলাম নিজে সংসদ দাঁড়িয়ে বলেছে আপনাদের রাষ্ট্রের সকল বাহিনী দিয়ে আমাদের বিগত 1.5 বছরের সকল কার্যক্রম আপনারা পুঙ্খানুপুঙ্খানুরূপে তদন্ত করেন, যদি আমাদের একটা দুর্নীতি বা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আপনি আমার বিরুদ্ধে মত উৎপাদন করতে পারেন, কিন্তু আপনার তো রাষ্ট্রীয় বাহিনী, আপনি 200 আসনের বেশি জেতা সংসদ, আপনার সকল আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন যদি কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা, নাহিদ ইসলাম বলেছেন যে যদি 5 জন লোকও পাওয়া যায় তারপর আমরা, এরপরে কিন্তু 5 জন লোক হয় নাই। আপনি সাভারের কাবার আপনারা করেছেন, দেখেছেন যে ওই ইনস্ট্যান্ট মিছিলে কি পরিমাণ মানুষ হয়েছে। তারপর আমরা মনে করি এই 5 জন লোক হওয়াটা এটা কখনো দুর্বলতার লক্ষণ না, কারণ এই বিরোধী দলে থাকা অবস্থায় কতজন লোক হয়, কত বড় বড় দলের আন্দোলনে, এখন যাদের মিছিল মনে করেন এ মাথা থেকে মাথায় দেখা যায় না, ড্রোন শুট নেওয়া যায়, তাদের আন্দোলনেও কতজন মানুষ হয়। এটা একটা বিরোধী দলে থাকলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মানুষ কম হয় বেশি হয়, এইটা সংখ্যাকে ছোট করে দল সংকুচিত হওয়া আমরা এটা মনে করি না। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে, বিভিন্ন ধরনের সিচুয়েশনে রাজনৈতিক দলের, ক্ষমতাসীন দলের লোকজন সবসময় বাড়ে। ছাত্রলীগ একসময় বলতো না যে সাউথ এশিয়ার সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এটা তো বলতো। তো আমরা সংখ্যা দিয়ে মনে করি না, তখন ওই ছাত্র দলের দেখবেন যে 5 জন 7 জন ক্যাম্পাসগুলোতে আন্দোলন করতো। আমরা দেখেছি ফজরের আজানের পরে একটা ব্যানার নিয়ে 30 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য একটা আন্দোলন করতো। ওই 5 জন আমরা ভ্যালু করি, কারণ ওই 5 জন ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি ফজরের আজানের পরে না দাঁড়াইতো তাহলে কিন্তু এই জুলাই এই পর্যন্ত হয়তো আসতো না। হ্যাঁ, সো এই জায়গাটা আমরা মনে করি যে এই 5 জন সংখ্যা বলাটা এটাও আসলে কোনো ধরনের জায়গা না। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, ঋণ খেলাপিদেরকে নিয়ে অনেক আলাপ, ভাই বললেন যে এটা একটা ভালো বিষয়, কিন্তু আমরা আবার এই ঘটনাও দেখেছি, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য কোড অ্যান্ড কোড, আমরা মনে কষ্ট নিয়ে
অনেক ঋণ খেলাপিকে আমাদের ছাড় দিতে হয়েছে, প্রধান নির্বাচন কমিশন নিজে বলেছেন। এবং দেখেন যেই কথাটা বলেছে যে সকল ঋণ পরিশোধ করেছে, তা না। একটা ঋণ খেলাপি যারা হাজার হাজার কোটি টাকা লোন নেয়, এদের একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা হচ্ছে যে যখন আপনার ইলেকশন আসবে তার আগে আগে আপনি মনে করেন আপনার 1,000 কোটি টাকা লোন নেওয়া আছে, কিছু টাকা দিয়ে তার আগে আপনি 50 কোটি টাকা দিবেন, দিয়ে আপনার রিশিডিউল করবেন। আসলাম চৌধুরী কয় বছর জেলে ছিল জানেন? আসলাম চৌধুরী অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে 9 বছর জেলে ছিল। তো এত বড় ব্যবসা, তার যে এত ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, যে ওই অন্যায়ভাবে যে শুনেন না 9 বছর জেলে ছিল, সেই ঋণ খেলাপি হবে না? তো আপনি হবেন না? না, আমি তো হবে না। সে দেখেন তো পরিশোধ করছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সে জেল খাটছে কি জন্য? বিষয়ের জন্য। তো আমি বলতেছি এটা স্পেসিফিক কথা বলছি যে মনে করেন একজন মানুষ জেল খেটে ঋণ খেলাপি হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটা কি? এক আসলাম চৌধুরী কথা আপনি যদি বলেন, আবার অনেকের কয়েক গুণ ব্যবসা বৃদ্ধি পেয়েছে কিন্তু ঋণ খেলাপি হয়েছে, এরকম। কারণ 5,000-6,000 কোটি টাকার ঋণও কিন্তু আমরা দেখেছি। না, কিন্তু এখানে এখন দেখেন যে কথাটি আমি বলি, আমানুল্লাহ আমান বলছে একটু সিগনিফিকেন্ট, সেটি হচ্ছে যে উনি বোঝাতে চাচ্ছে, যেটি আপনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন, যে আলাদা সচিবালয় যেটি বিচার ব্যবস্থা মানে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ হয়, কিন্তু উনি সেই নজিরটি দেখানোর কথা বললেন যে সরকার দল থাকা অবস্থায় সরকার দলীয় একজন এমপি তার ব্যাপারে আমি শেষ করি দাঁড়ান। বিষয়টা হচ্ছে কি, এটা একটা আপনি মনে করেন একটা এক্সাম্পল বললেন, কিন্তু আপনি প্রতিষ্ঠান যে সংস্কার, আপনার নিজের যে প্রস্তাবনা, ভাই এটা তো এমন না যে আপনার এটা নতুন, আপনি আকাশ থেকে শুনছেন। এটা তো আপনার দীর্ঘদিনের প্রস্তাবনা, আপনার মত উৎপাদন করার প্রস্তাবনা। কোথাও আমি বলি বিএনপি কোথাও তার যে নির্বাচনের আগে যে ওয়াদা, সেখান থেকে এক বিন্দু পরিমাণ সরে। আমি তো দুইটা উদাহরণ বলছি নিজে। এখানে কোনো উদাহরণ আপনি আন্দাজে বলতেছেন? বিএনপি যে জুলাই সনদে যার ভিত্তিতে সিগনেচার, আপনি বলেন না আন্দাজে, আপনি স্পেসিফিক পয়েন্টে বলেন না। আমি স্পেসিফিক পয়েন্টে বলতেছি। হ্যাঁ বলেন। বিএনপি জুলাই সনদে যেই মতামতের ভিত্তিতে স্বাক্ষর করছে, সেখান থেকে বিএনপি এক চুল পরিমাণ। আমি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করেছি। কথা আসেন, সেখানে কথা আসেন। আপনি যেটা বললেন না যে কি বলে এটারে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথাই বলেন না। এইখানে বাংলাদেশের অ্যাটর্নি কি সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা বিএনপির দীর্ঘদিনের প্রস্তাবনা। আপনি আমারটা শেষ করেন। আপনি বাংলাদেশের যে এখন আমি বলি, আপনি বলেন। আচ্ছা শেষ করি। বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি কিন্তু বারবার বলছি যে বিএনপি 3 জায়গায় এই জুলাই সনদ সংস্কার থেকে সরে আসছে। প্রথম জায়গাটা হচ্ছে বিএনপি নিজের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো বিএনপি এখন মানতেছে না। আমি 2টা উদাহরণ বলছি, আমান ভাই একবারও উদাহরণগুলো টাচ করবে না, আশা করি পরের বার বলবে। আমি তো বললাম যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এই 2টা উদাহরণই আপনি বললেন, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং হচ্ছে সংবিধান সংস্কার। বিএনপির 2টা 31 দফার প্রস্তাবনা জুলাই সনদে ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না, সকলে মানা ছিল। 1 2 নম্বর হচ্ছে গণভোটে সংবিধান সংস্কারের বিষয়ে স্পেসিফিক ভাই আপনি বলেন। আমি প্রশ্ন করতেছি, বলেন স্পেসিফিক সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির স্ট্যান্ড কি ছিল? সংবিধান সংস্কার একটি কমিশন করতে হবে, সেটা সংবিধান সংস্কার করবে। সো বিএনপির এই যে সংবিধান সংস্কার করবে, এখন বিএনপি সেই সংবিধান সংস্কারটাকে অস্বীকার করছে। একবারে সংসদে দাঁড়িয়ে বলছে যে সংবিধান সালাউদ্দিন আহমেদ নিজে বলেছে যে সংবিধান সংশোধন হয়, কিন্তু বিএনপি কিন্তু সংবিধান সংস্কার শব্দটা নিয়েই কিন্তু বিএনপি রাজনীতি ছিল। সো এই জায়গাটা দেখেন। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই পুরো সিস্টেমটা আপনি উনি যে ন্যারেটিভ দিছে, ঝগড়া করতেছেন না, আপনি মাঝখানে যদি মাঝখানে এনগেজ করলে কিন্তু আরে ভাই আলোচনা তো সবাই দেখতেছে। উনি বলছে কি সংস্কার কি সংশোধন হয় না, সংস্কার হয় না, সংস্কার হয় না, সংশোধন হয়। হ্যাঁ, আপনি কি বলেন? আমি তো বলি সংস্কারও হয়, সংশোধনও হয়, পরিবর্তন হয়, বাতিলও হয়। উনি যে সংসদে যে ন্যারেটিভ দিছে, তার এগেইনস্টে আপনার দল কি ন্যারেটিভ দিছে? ভাই আমার দল, এই যে আপনি বললেন না, আপনি কি এত বড় সংবিধানবদ্ধ হয়ে গেলেন, এত বিষয় রেখে আপনি এইটা নিয়ে কথা বলতেছেন যে শুনেন আমি সংবিধান সংস্কার ভাই আর সংশোধন। আমি বোদ্ধা না, বিএনপি তো বোদ্ধা, বিএনপি তো এতদিন তো অবোদ্ধা ছিল না। বিএনপির পলিসির উপরেই আমি রাজনীতিটা করলাম, বিএনপির প্রস্তাবনাটাই এখন বিএনপি অস্বীকার করতেছে। আমার তো প্রথম পয়েন্ট এটা যে বিএনপি যে নিজের প্রস্তাবনা থেকে বিএনপি মজলুম অবস্থায়, শব্দগত ব্যাপার থাকতে পারে, শব্দগত না এটা ভাই, শব্দগত না। সুপ্রিম কোর্ট সংস্কার আর সংশোধন পার্থক্য এক লাইনে বলেন তো ভাই, দুটোর পার্থক্য কি? সংস্কার আর সংস্কার করলে অনেক মৌলিক জায়গায় পরিবর্তন করা সম্ভব হয়, কিন্তু সংশোধন করলে এটা যে কোনো সময় যে আদালতের রায়ের মাধ্যমে আমরা দেখেছি না, পঞ্চদশ সংশোধনীতে এই যে সংখ্যাগরিষ্ঠতা পাইছে, তো এটা বলেই যে আমি এটা করব, না আলাদা কথা বলে না, হ্যাঁ বলে করবে, এখন তো করতেছে না। সে তো যেটা বলছে সেটাই তো করবে, না করবে না তো, সেটাই তো বলছে। আরে ভাই আপনি তো এই যে আপনি হয়তো জানেন না, কে জানেন না, যে আপনি বললেন না আপনারা এই যে মনে করেন যে একটা জিনিসের মধ্যে পেঁচাইতেছেন। আমি তাহলে বললাম যে এই যে আমার কাছে দেখেন না, বিএনপি জুলাই সনদে যে প্রস্তাব বের করেন, জুলাই সনদে যেটা বলছে, ঠিক আছে, আপনি আপনার সময় দেখায়েন এবং বলেন। বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে মনে করেন সংবিধান, এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা, এইটা ছিল বাংলাদেশের, আমি এগুলো পরে বলতেছি ভাই, এটা নিয়ে কাজ করেছি, আমি এই টিমে কাজ করেছি। সদস্য ছিলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় এইটার ব্যাপারে বিএনপির
কোন মনে করেন যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট এদের সাথে আপনি কোনো টকশোতে প্রশ্ন করেন, এরা আইদার বলবে যে এটা উচিত ছিল করা বা এটা করা উচিত এইভাবে বলবে, কিন্তু এটা এখন পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে। কারণ কি, এটা ডিটেইলে বিএনপি এই সুপ্রিম কোর্ট সচিবালয় না থাকার কারণে কি সমস্যা হয় সেটাও বলছে, এটা কেন করা উচিত সেটাও বলছে, কিন্তু এখন বিএনপি এটা করতেছে না। আমার কথা হচ্ছে কি, বিএনপি তার মজলুম অবস্থায় যেই প্রস্তাবনাগুলো আপনি দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো যদি আপনি শাসক হয়ে আপনি না মানেন, সেই প্রশ্নগুলো তুললে যদি বলেন যে কোথায় বলছে, যেটা বলছে অক্ষর অক্ষরে, ভাই অক্ষর অক্ষর তো আমি একটা অক্ষর তো ধরাই দিলাম, আপনি অক্ষরটা বিষয় মনে করেন গুমের বিষয়, আপনি বিএনপি সবচেয়ে বেশি নেতারা গুম করে। এই যে আপনারা যে ওয়াদা করলেন জুলাই সনদে স্বাক্ষর করবেন, নারীদেরকে দিবেন, সেই নারীদের না কেন? বলতেছি আমি এনসিপি 5% সর্বনিম্ন নারী দেওয়ার কথা, হ্যাঁ এনসিপি 10% নারী দিছে আসনে, 30টা আসনের মধ্যে এনসিপি 3 জন নারী সংরক্ষিত নারী আসন নির্বাচনের জন্য দিয়েছে। তো এনসিপি কিন্তু ভাই জামাতের সাথে জোট তো আপনারা 30 বছরের রাজনীতি করেন জামাতের সাথে, হ্যাঁ সো জামাতের রাজনীতি আলাদা। এখন তো আপনি জুলাই চেতনা নিয়ে আসছেন, নির্বাচনী জোটে জুলাই মানতেছেন, এটা প্রতিবাদ করতেছিলেন আপনারা। নির্বাচনী জোটে এই যে জুলাই মানে নির্বাচনী জোটে এবং হচ্ছে দল এবং তার দলের নিজস্ব পলিসি স্ট্যান্ড, এটা যদি এক হয় তাহলে তো বিএনপি আর জামাত আগে এক হয়ে গেছে, কারণ হাইফেন দিয়ে লেখা হয়েছে কত। না ওইটা না, সো বিষয়টা যে জামাত যে জুলাই সনদ মানলো না, আপনারা কি কোনো ফোরামে প্রতিবাদ করছেন বা কোথাও যে এই যে জুলাই সনদ আপনি মানতেছেন না এবং নারীদেরকে দিতেছেন না? আপনি বিএনপি কয় পার্সেন্ট নারী দিতে বলেন? যে পার্সেন্ট বিএনপি দিয়েছে তো বলেন কয় পার্সেন্ট দিয়েছে? যত পার্সেন্টেজ যেটা বিএনপি উল্লেখ করছে 5% তো আপনি বললেন নিজেই। না না, জুলাই সনদে বলা, হ্যাঁ 5% এর কথা বলছেন। বিএনপি দিয়েছে তো, আপনারা জামাত একটাও দেন না। আমরাও দিছি, জামাত একটাও দেন না। না আপনাদের অনেক দলও দেয় না। শুনেন, আপনি আসেন, তাহলে আপনি অ্যাভয়েড করতেছেন কেন? না না, আপনি খেজুর গাছে মার্কা আপনারা জোটে ছিল, আপনি কি দিবেন? আপনি প্রতিবাদ করছেন তাদের? আপনি তো খেজুর গাছ তো জুলাই চেতনা নিয়ে এত কথা বলেন না। সেটা আপনার জোটে ছিল, সেটা আপনার জোটে ছিল, প্রতিবাদ করছেন আপনি যে জুলাই নিয়ে তো জুলাই আপনি বললেন যে আমার জোট সঙ্গীরে আমি প্রতিবাদ করি না। জুলাই করতেছেন না আপনারা? আপনি বলতেছেন না খেজুর গাছ কয়দিন জুলাই করে? আপনি তো জুলাই বেচতে চলতেছেন। আপনি তো আপনি কি জুলাই বিরুদ্ধে? বিকৃত জুলাই বেচা কিছু না ভাই। আমরা জুলাই ধারণ করে আপনারা বেচেন। না না, এই যে আপনি জুলাই বেচে ক্ষমতা আসছেন, তাহলে এটা হলো জুলাই বেচে বিএনপি এর আগে রাষ্ট্র ক্ষমতা আসছে, জুলাই বেচে আসছে। আপনি তো জুলাই কারণ আসছে, এজন্য নাইলে তো জুলাই যে বিক্রি করে। শুনেন, তাহলে এই জামাতরে কেন ধরলেন না যে আপনি কি আপনার জোট সঙ্গীরে ধরছেন? আমার জোট সঙ্গীতে জুলাই চেতনা তো বেচেন, আপনি জুলাই দিয়ে আসছেন। আপনি ফয়সাল শান্ত এখানে আসছেন জুলাই দিয়া, আপনি ধরবেন না? আপনিও আমানুল্লাহ আমান জুলাই না হলে এখানে আসতে পারতেন না। কে এখানে আসতে পারতো না? আসতে পারতো না। জুলাইর আগে আমি জুলাইয়ের আগে আমানুল্লাহ আমান ছিলাম, জুলাই আন্দোলন করছেন, কিন্তু আপনি কি এই জুলাইয়ের আগে আপনি কি ক্ষমতাসীন ছিলেন? আপনি কেউ চিন্তা না, ক্ষমতাসীন ছিলেন না? ক্ষমতাসীন তো বিএনপি এর আগে ক্ষমতা আসছে না রাষ্ট্রপতি, কিন্তু ক্ষমতাসীন ছিল 17 বছর তো দেখছি না ভাই আমরা জামাতের সাথে থাইকা 17 বছর তো দেখছি। আপনি আলোচনাটাকে টক্সিক করার জন্য নিজে এনগেজ করতেছেন আইসা। আমি যে টপিক আলোচনা করতেছি সেই টপিক থেকে বের হয়ে শুনেন, এই যে আপনি মাঝখানে থামায় উনি বলল কি যে বিষয়টা হচ্ছে আলামান ভাই আপনি মাঝখানে থামায় কথা বলেন না। আপনি তো এত কথা বলতেছেন আপনি থামায় কথা বলেন। আচ্ছা শেষ করি আবার। আমি আমার আলোচনাটা শেষ করি। আলোচনা সে তো অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, কথা বলতে মাঝখানে অর্ধেক সময় বলে ফেলছেন। কে বলতে উল্টাপাল্টা বললে হবে না? এই শুনেন, আপনি শুনেন বলতে দেন না। আরে আপনি ওটা বলতে দেন। আপনি বলতে হবে না, আমাদের আন্দোলন নিয়ে কথা বলতেছে। আপনাদের আন্দোলন নিয়ে কথাটা বলি না ভাই, আমি আমারটা বলে শেষ করি, আপনি আপনারটা আমি পুরোটা বলি। না ওরে জুলাই সনদ বিক্রি মানে জুলাই সনদের বিষয়টা বলছিলেন, তার মধ্যে জুলাই চেতনা বিক্রি করার বিষয়টাও এসেছে বা জুলাই আমি আমারটা বলে আরে উনি বলে যাচ্ছে, আপনি তো ভাই সময় দিচ্ছেন না, এটা তো কোনো কথা না। না আপনাকেও সময় দেওয়া হবে। আমি তো ভাই সময় তো আছে। শান্ত, আমি একটু শুনে আসি, তারপর আবার আপনার কাছে আসছি। এটা হচ্ছে প্রসেস। আপনি সাভারে যে ঘটনা ঘটলো, সাভারের ঘটনার পরে নাহিদ ইসলামের যে বক্তব্য নিয়ে আমি কথা বলছি, জি সেটা কিন্তু আমি বলার আগে শব্দ চয়ন করছি যে তাদের সে যে বীর সেটা সম্মান করে কথা বলছি, এই কথাটা কিন্তু বলছেন আপনি। সেকেন্ড কথা হচ্ছে নাহিদ ইসলামরা ওইখানে যে বলছে না যে 5 জন হইলেও করব, সেটা আমি ওইভাবে বলছি যে এইটা নাহিদ ইসলামের ডাকে এরকম লোক হওয়ার কথা না, বেশি হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু উনি বলতেছে যে ফজরের সময় আমরা আন্দোলন করতাম বা ওই সময় 5 জন ছিল 7 জন ছিল। আরে নাহিদ ইসলামের উপরে কেউ নিপীড়ন করছে নাকি? এনসিপির উপরে ওইখানে ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলার এসপি সাথে সাথে স্পটে গেছে, ওইখানকার তার এডিশনাল এসপিকে পাঠাইছে, ওইখানে সংশ্লিষ্ট তারা ওসি ছিল, তারা ওই প্রোগ্রামে পুলিশ প্রোটেকশন দিছে। পুলিশ প্রোটেকশনে প্রোগ্রাম করার পর তারা যাতে সাভার থানায় নির্বিঘ্নে যেতে পারে সেই সব ধরনের সহযোগিতা সরকার থেকে করেছে। এইটার সাথে সে আমাদের উপর যে জুলুম করতে সেটার মানে না আমি কিন্তু আন্দোলনটা অন করি ভাই। কোনটা অন করেন? আমি কিন্তু ওই 5 জনের আন্দোলন অন করি। সেটার সাথে কোন 5 জনের আন্দোলন? ওই যে 5 জন আপনারা ছিলেন ওইটাই মনে করি ওইটাই জুলাই নিয়ে আসছে। আরে এত না বুঝে চিল্লাইতেছেন কেন? আমি কি আপনার এটা বলছি যে আমি বলি ওরা অন করি আমি? হ্যাঁ আপনি তো অন করতে হবে, অন না করে আজকের জুলাই আসছে তো আমাদের 5 জনের উপর, এটা তো আমিও বলছি যে হাজার মিছিলের উপর আমি নিজেই বলছি, ঠিক আছে। জুলাই হঠাৎ করে আসে না। আর জুলাইয়েও যে এত বড় বড় যারা গলার আওয়াজ করে, এরা জুলাইয়ে আমার ছাত্র দলের 142 জন শাহাদাত বরণ করছে।
আমার এই বিএনপির 11,000 মানুষ এই জুলাই নির্যাতনের শিকার হয়েছে। কয়জন সমন্বয় গ্রেপ্তার হয়েছিল, কে কোথায় কি হয়েছে জানি না। জুলাইয়ের কথা জিজ্ঞেস করলে একটা ফুটেজ দেখাইতে পারবো যে কই ছিল জুলাই কিভাবে হয়েছে, এত মানুষ কিভাবে মারা গেল, এত টর্চার কিভাবে জুলাইতে হয়েছে, বিএনপির সাথেই করতেছে। আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কিছু বলি না। এইসব আওয়ামী লীগ ব্যাক করলে বা মনে করেন কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি করলে এই সমস্ত আওয়াজ কই যাইব এটা আমরা জানি না। বিএনপি ফেস করতে হইব। সেই বিএনপি সেই অভিভাবকের সেই দায়িত্ব পালন করে, সেই বড় ভাইয়ের দায়িত্ব পালন করেন। আসছে মনে করেন যে মানে জাস্ট বৈশা জুলাই সনদ। আরে এই যে উনি যে বললো যে নাহিদ আসিফ হাসনাদের বিষয়, প্রত্যেকের বিষয়ে যে এই যে অভিযোগগুলি, এগুলি বাংলাদেশের সকল প্রথম শ্রেণীর মিডিয়া, বাংলাদেশের সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এরকম দিনের পর দিন নিউজ করছে। কি মিথ্যাচার নাকি এগুলি? হ্যাঁ, না উনি বলছে আপনাদের সরকার ক্ষমতায় আছে। কোন সরকার ক্ষমতায়? এখন যেহেতু সরকার ক্ষমতায়, সরকার সেগুলো তদন্ত করে। না, তদন্ত তো চলতেই আছে। তদন্ত কি কেউ ছেড়ে দিচ্ছে নাকি? তদন্ত চলতেছে না, ঠিক আছে। যে ঘটনার প্রকাশ্যে এই সমন্বয়ক নামে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, এগুলি হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটছে। এগুলি কি মানে এই যে স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আমরা কিন্তু কোনো সময় বলি না যে বিএনপির অপরাধ করে না। বিএনপির যে অপরাধ করে সে অপরাধীর শাস্তি হবে। এখন যদি ওই যে জামাতের সাথে থাইকা যদি চিন্তা চেতনা এরকম হয় যে না এখানে সব জান্নাতের লোকজন, এখানে কোনো ঝামেলা নাই, এদের অবস্থান কি ছিল? নাহিদ হাসনাত সার্জিস থেকে শুরু করে যারা আছে তাদেরকে আমরা চিনি না? তারা কি ফরেনার নাকি হঠাৎ করে বাংলাদেশ চলে আসছে? আমরা তো চিনি, আমাদের ক্যাম্পাসের ছোট ভাই। কার কি অবস্থা ছিল, কে কিভাবে চলতো, কে কোথায় টিউশনি করতো আমরা জানি তো। আজকে কি পরিবর্তন হয়েছে, কে কোন স্টাইলে চলে, কার কি লাইফ স্টাইল, এগুলো আমরা সব জানি। এগুলি নিয়ে আমি তো প্রথম স্কিপ করে গেছিলাম, যেগুলি নিয়ে আলোচনা করতে চাই না। এখন যদি মনে করেন যে জীবনে একদিন হাসিনার ফ্যাসিস্ট বলে নাই, হাসিনার সময় মনে করেন সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, হলে থাকার জন্য শুধুমাত্র হাসিনার থ্যাংক ইউ পিএ বলছে, আম্মাজান বলছে, মনে করেন যে ছাত্রলীগের মিছিল করছে, এদের ম্যাক্সিমামের ছাত্রলীগের সাথে ব্যাকগ্রাউন্ড, ছাত্রলীগের পোস্টার ছিল, মিছিল ছিল, তখন আমরা হাসিনার ফ্যাসিস্ট বলছি। এবং তখনও শত শত হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করছি, যে ডকুমেন্টস আছে যে হাজার হাজার মানুষ নিয়ে ছাত্র দলে আমরা মিছিল করছি। একদিনে একটা ঘটনার কারণে জুলাই দেশে আসে না, ঠিক আছে। এগুলি যারা বলে তারা হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দেখেই নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় চাকরি করছে নাসিরউদ্দিন পাটোয়ারি, বড় বড় কথা বলে, প্রাণ কোম্পানির চাকরি করছে, এখানে চাকরি করছে, সেখানে চাকরি করছে। আজকে একটা মনে করেন অনুকূল পরিবেশে একটা দল যে এজেন্ডা শিখিয়ে দিছে, যেটা জামাত নিজে বলতে পারে না, নিজের মুখ দিয়ে বলতে পারে না, সেটা ওদেরকে দিয়ে বলে। এই জুলাইয়ের পরে কিন্তু এনসিপির অনেক ভালো করার কথা ছিল ভাই। এনসিপির যে অংশটা জামাতপন্থী তাদের নিয়ন্ত্রণে এরা চলে গিয়েছে, যার কারণে আজকে মনে করেন যে তারা সংকুচিত হয়ে গিয়েছে। জামাত যে আঙ্গিকে বলে, আজকে যারা জামাতের এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, জামাতের ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা মনে করেন প্রশ্ন তুলছে, তারা কিন্তু এনসিপিতে থাকতে পারে না। সেই মেধাবী কিছু মুখ, তারা কিন্তু এনসিপি থাকতে পারে না। এই যে অংশটা আপনার এদের পদলেহন করতে পারতেছে, এদের মনে করেন যে প্রেসক্রিপশনে চলতেছে, সেই অংশটা আজকে মনে করেন যে এই অবস্থা আছে। এবং আপনি দেখেন যে আরে ভাই কোন জোট, এটা তো দেখলেই বোঝা যায় নির্বাচনী জোট, ঠিক আছে। আপনি জামাত যখন দেখবে যে না এনসিপি একটু ভালো করতেছে, আপনি এই জুলাই গণঅভ্যুত্থান 5 আগস্টের কয়েকদিন পরে বা 1 মাস 2 মাস পরে যদি ইলেকশন করতো, এনসিপির কিন্তু অনেক ভালো রেজাল্ট, এটা বাস্তবতা, ঠিক আছে। জামাত এমন একটা পর্যায়ে পর্যন্ত নির্বাচনটা যাতে না হয় নিয়ে গিয়েছে, যেখানে মনে করেন যে এনসিপির আর কোনো উপায় ছিল না তাদের সাথে থাকা ছাড়া। এনসিপির আর কোনো উপায় ছিল না, ক্রমান্বয়ে তারা সমালোচিত হচ্ছিল, সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ সেই পলিসির মধ্যে জামাতের সেই পলিসির মধ্যে তারা ঢুকে গেছে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আর যখন এনসিপি দেখবেন যে স্বতন্ত্রভাবে ভালো কিছু করার নিয়তে তারা চলে গিয়েছে, তখন দেখবেন আবার জামাত তাদের কিনে নতুন খেলা নেমে গিয়েছে, তখন তারা আবার বিএনপির যখন বিরুদ্ধে শয়তানি করে, এটা বাদ দিয়ে তাদের বিরুদ্ধে করে। আপনি লিখে রাখেন। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যে আলোচনা হচ্ছিল আপনাদের নিজস্ব তো একটা রাজনৈতিক স্বকীয়তা বা আদর্শ রয়েছে, সেই জায়গাতে যেটি বলা হচ্ছে যে জামায়াতের সুরেই কথা বলা হচ্ছে বা জামায়াতের প্রেসক্রিপশনে এরকম কোট আনকোট বলছেন, সেই বিষয়গুলো কিভাবে ঘটাবেন? হ্যাঁ, বিষয়টা হলো যে আপনি কি রাজনীতি করবেন এবং আপনার রাজনীতি কতটুকু নিজস্ব, কতটুকু অন্যের সাথে মিলে যায়, এটা আপনার দল এবং আপনার সাপোর্টাররা ঠিক করবে। কিন্তু জনগণের কাছে তো স্পষ্ট হবে, জনগণ ঠিক করবে। কিন্তু জনগণের কাছে তো স্পষ্ট হতে হবে আপনাদের, জনগণের কাছে অলরেডি স্পষ্ট। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি বিএনপির সমালোচনা করি, এখন বিএনপি আমার সমালোচনা করতে পারে আমার ভুলগুলো জায়গা থেকে, কিংবা বিএনপি তার সমালোচনাগুলো যে ঠিক না সেই ব্যাখ্যা দিতে পারে, যে না এই সমালোচনাটা আমি ভুল জায়গায় করেছি। কিন্তু আমি জামাতের সাথে মিশে আমি সংকুচিত হয়ে যাচ্ছি, জামাতের রাজনীতি আমি করতেছি, আমার রাজনীতি জামাত করতেছে, জামাত আমি একাকার হয়ে যাচ্ছি, এইটা আরেকটা দলের খুব বেশি কনসার্নের জায়গা না, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের আলাদা রাজনীতি আছে,
আমাদের আলাদা স্বতন্ত্র জায়গা আছে, আমরা সেই এজেন্ডা নিয়ে জামাতের বাইরে আলাদা আমরা মাঠে ময়দানে যাচ্ছি, আমরা মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। আপনার দলের ভেতর থেকে অনেকে চলে গেছে এই দলের ভেতর থেকে ভাই বাংলাদেশে এমন কোন জোটের কারণে এমন কোন দল নাই যেই দলের ভেতর থেকে মানুষজন চলে যায় না। যেমন এই যে 11 দলীয় জোটের যে এলডিপির যেই প্রধান কর্নেল অলি আহমেদ, মুক্তিযুদ্ধের সংগঠক, তিনি কিন্তু বিএনপি যখন জামাতের সাথে জোট করেছে তখন কিন্তু তিনি বিএনপির জোট থেকে পদত্যাগ, জোট থেকে চলে গিয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাকালীন যিনি মহাসচিব ছিলেন, এরকম বহু লোকজন, উনি চলে গেছে আবার উনি আসছে জামাতেও যোগ দিয়েছে। হ্যাঁ, সো এরকম বহু লোকজন বিভিন্ন সময় বাংলাদেশের এই রাজনীতিতে দল পরিবর্তন কিংবা এক দল থেকে এক দলে যাওয়ার যেই সংস্কৃতি, জোটের রাজনীতি, এটা আছে। এটা আপনি একটা এনসিপি একটা দল করেছে, সে সবাইকে এখানে রাখতে পারবে এটা বলার সুযোগ নাই। যেমন দেখবেন যে বিএনপি যখন আওয়ামী লীগের সময় বিএনপিকে কিন্তু অনেকবার ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপির ভিতরে আওয়ামী লীগ ইনপুট দেওয়ার চেষ্টা করছে, আবার তারা বের হয়েছে, কিন্তু বিএনপির যে কোর যারা বিএনপি, এরা কিন্তু দলচ্যুত হয় না, আদর্শচ্যুত হয় না। সো এরকম হতে পারে যে এনসিপিতে কেউ এজেন্ডা ভিত্তিক লোক পাঠাইতে পারে, সেটা জামাতও হইতে পারে, সেটা বিএনপি হইতে পারে, সেটা অন্য কোনো গোষ্ঠী হইতে পারে। তারা আবার সময় মতো এজেন্ডা বাস্তবায়ন করতে পারলে না পারলে চলেও যেতে পারে। কিন্তু এর মানে এই না, কিন্তু এনসিপির যারা কোর দল, যারা এনসিপি যারা একটা মধ্যমপন্থী বাংলাদেশের থার্ড পার্টি একটা নিজস্ব মতো করতে চায়, এরা এনসিপিতে থাকবে। উত্থান পতন হবে। এনসিপির বয়স 2 বছর হয় নাই, এই 2 বছরের মধ্যে এনসিপি তার মতো করে নিজের মতো করে, এনসিপির তো মানে হিস্ট্রিক্যাল রাজনৈতিক লিডার নাই, এটা স্টুডেন্টের মধ্যে তৈরি হয়েছে। সেই এনসিপির জায়গা থেকে যারা এনসিপি গঠন করেছে তাদের একটা ভিশন আছে, এই ভিশনের জায়গা থেকে এনসিপি যদি সঠিক রাজনীতি করতে পারে তাহলে মানুষ এনসিপি গ্রহণ করবে। যদি সঠিক রাজনীতি না করতে পারে, মাহমুদ শান্ত একটি বিষয় বলছিলেন আপনি যে আইনি প্রক্রিয়া কিংবা যে সরকার ক্ষমতায় আছে দুদক দিয়ে তদন্ত করবে, একটি তো হলো আইনি প্রক্রিয়া, পাবলিক পারসেপশনের কথাও কিন্তু বলছেন, যেগুলো সেগুলো কি কেবলমাত্র পারসেপশন না, এর মধ্যে সত্যতা নাকি আপনার একটা ডিনায়াল অ্যাপ্রোচের মধ্যেই আছে? ডিনায়াল অ্যাপ্রোচ না, বিষয়টা হলো যে আমরা কি চাই। আমাদের হচ্ছে মনে করেন বাংলাদেশে মানুষের মধ্যে যে কোনো জায়গায় হচ্ছে একটা গোষ্ঠী থাকলে সেখানে তাদের মধ্যে পদচ্যুত হতে পারে, তাদের মধ্যে দুর্নীতি স্খলন হতে পারে। বিষয়টা হচ্ছে যে মনে করেন এনসিপিতে যারা লিডারশিপে আছে, মনে করেন যদি আপনি প্রথম আমাদের রাজনৈতিক পরিষদের 10-16 জনের কথা বলেন কিংবা কেন্দ্রীয় কমিটির লোকজনের কথা বলেন, এইরকম মানুষ যদি দুর্নীতিতে জড়ায়, এরকম মানুষ যদি করে, তাহলে সেটার যে মাত্রা, আবার মনে করেন একজন নিজের সমন্বয়ক পরিচয় দিয়ে, সে হইতে পারে অ্যাকচুয়ালি সমন্বয়ক ছিল, সে এনসিপির কোনো স্ট্রাকচারে না থাকতে পারে, সে আবার হইতে পারে যে সে সাবেক শিবিরের লোকজন, সে হইতে পারে বিএনপি লোক, নানা সমন্বয়ক তো সারা বাংলাদেশে নানা পরিচয়, এটা তো একটা উন্মুক্ত পরিচয় ছিল। সো এটা হইতে পারে। এখন আমরা কি চাচ্ছি যে আমরা হচ্ছে স্পেসিফিকভাবে যদি আপনি তদন্ত করেন তাহলে কিন্তু বের হবে যে নাহিদ ইসলাম আসলেই দুর্নীতি করছে। না, সেটা তো তদন্তের ভাগ থাকলো। আমার কথা হচ্ছে আপনি বলছিলেন আমি আসতেছি মাত্র 2 বছর, কিন্তু সেই 2 বছরের মধ্যে এনসিপি কে এত কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, আসতেছি, যে তার ইফতার পার্টি, তার ক্রাউড ফান্ডিং, এটা আসতেছি ভাই, ঠিক আছে, তার নেতারা বলছে তার এলাকায় সবচেয়ে খারাপ বাড়িটি তার, এরপরে সেই নেতা দেখা যাচ্ছে গাড়িতে, মানে এই বিষয়গুলো এনসিপি কে কেন সইতে হচ্ছে? আসতেছি। এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন এখানে 2টা জিনিস আছে। একটা হচ্ছে মনে করেন এই যে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, এই 17 বছরে তার যে এস্টাবলিশমেন্ট, মনে করেন আমি একটা কথা বারবার বলি যে বাংলাদেশে যদি ফ্যাসিবাদের 100 প্রতিষ্ঠান থাকে, তার একটা প্রতিষ্ঠানের নাম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাকি 99 এই বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রতিষ্ঠানটার পতন হয়েছে। বাকি 99টা প্রতিষ্ঠান কিন্তু এখনো বাংলাদেশে নানা ফরমেশনে, কালচারাল, মিডিয়া, নানা ফরমেশনে, বুদ্ধিজীবী ফরমেশনে এরা ফাংশন করতেছে। সো এই জায়গাগুলো তারা তো চাইবেই যে এই জায়গাগুলো বিতর্ক করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আপনার হাতে যদি টাকা থাকে, আপনার যদি মিডিয়ার দখল থাকে, আপনি তাহলে যে কোনো ন্যারেটিভ উৎপাদন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব একটি প্রসঙ্গ খুব সংক্ষেপে বলবেন। জুলাই প্রসঙ্গে যেহেতু আমরা আছি, জুলাইয়ে যারা হতাহত হয়েছে তাদের ক্ষেত্রে বিচারের যে জায়গাটা, সেই জায়গায় সরকার কোন পথে আছে, বা সরকার মানে হয়দার দে আর ইন রাইট ট্র্যাক অর নট, এই ব্যাপারটা একটু বলবেন। দেখেন বিচার একটা মানে হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা আমরা সবসময় জানি, কিন্তু বিচারটা শুরু করতে হয়, এটাকে একটা ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার বিচারের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এই বিশেষ করে জুলাইয়ের বিচার নিয়ে যিনি কাজ করেছেন, তিনি আবার রানিং সরকারের আইনমন্ত্রী, হ্যাঁ, যিনি চিফ অ্যাটর্নি জেনারেল ছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করেছে। এখন বিষয়টা হচ্ছে কি, এইটা পরবর্তীতে ফলাফলগুলো দেখলে, যেমন আমরা তো বেশ কিছু রায় দেখেছি, হাসিনার রায় দেখেছি, ডিএমপি কমিশনের রায় দেখেছি, এই রায়গুলো কিন্তু আমরা দেখেছি। এখন এই জিনিসটাকে কনক্লুড করতে হবে,
একেবারেই গ্রাম পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত যারা যারা এই জুলাইয়ে 17 বছরে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে কিংবা নিপীড়নের হাতিয়ার ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। এইটা আসলে এমন না যে এটাকে আমি এখন জাজ করে দিলাম যেটা খারাপ হচ্ছে কিংবা এখন জাজ করে দিলাম ভালো হচ্ছে, এটা বলার সুযোগ নাই। আমাদের এইটাকে সম্মিলিতভাবে যা দেখছেন সোফার এটা একটা ফ্রেমওয়ার্ক দাঁড়িয়েছে, এখন এটাকে সম্মিলিতভাবে বিরোধী দল, সরকার দল এবং সর্বদলীয়ভাবে এই জিনিসটাকে আমাদের কনক্লুড করতে হবে। এই প্রশ্নে কিন্তু সকলে একটা কনসেনসাস আছে। জি, ধন্যবাদ আমানুল্লাহ আমান। আপনি সার্বিকভাবে আজকের যে আলোচনা সেটি নিয়ে কনক্লুডিং রিমার্কস দিবেন, বলবেন। পাশাপাশি একটি বিষয় উনি বলছিলেন যে ওনাদের বিরুদ্ধে যে দুর্নীতি বা অন্যান্য বিষয়ে অভিযোগগুলো আসে সেটি যতটা না বাস্তবে তার চেয়ে অনেক বেশি আমরা মিডিয়া ট্রায়াল বলি কিংবা জনগণের মাঝে উৎপাদন করা হচ্ছে বা প্রোপাগান্ডার কথাও উনি বলছে, মানে বোঝাতে চাচ্ছেন। আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার সময় শেষ হয়ে যাবে, সময় এটা দিচ্ছি না আপনার। তারপর একটু ছোট করে বলি, নাহিদ ইসলামদের যে রাজনীতি তার অন্যতম বয়ান ছিল মঞ্চে বড় বড় বক্তব্যে যে পরিবার কেন্দ্রিক রাজনীতি ওনারা চান না, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, এটা ওনারা মানে নতুন বন্দোবস্ত আর কি। সেই বন্দোবস্তে অনেক কিছু দেখেছি। নাহিদ ইসলামের আব্বার নাম সম্ভবত আমি ভুলে গেছি, জমিরুদ্দিন সম্ভবত চাচার নাম। সে তার যে এলাকা সেখানে একটি স্কুল আছে, সেই স্কুলের অভিভাবক অন্যান্য যারা আছে এরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে, মানে ওইখানকার ম্যানেজিং কমিটির ইসে নেওয়া। আপনার এই যে সিদ্ধেশ্বরী কলেজ 3-4টা কলেজে, এবং সে নির্বাচনের আগে যে নিজে টাকা বিতরণ করতেছে, নিজে যে বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছে অনেকগুলি জায়গায়, এগুলি পত্রিকাগুলিতে ধারাবাহিকভাবে রিপোর্ট হয়েছে এটা নিয়ে। তার বাবার মানে সুযোগের অভাবে সৎ মানুষগুলির বড় বড় বয়ান দেখছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই যে একটা টকশোতে এতক্ষণ আমরা কথা বললাম, উনি সেই জুলাইয়ের চেতনা নিয়ে কথা বললেন। 71 পরবর্তী সময় আওয়ামী লীগ যেরকম চেতনার বাণিজ্য করছে, ঠিক একই স্টাইলে জুলাইয়ের চেতনার বাণিজ্য। হাসিনার বিচার নিয়ে কিন্তু এখানে কোনো আলাপ হয় নাই, আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো আলাপ হয় নাই। আওয়ামী লীগ যে হম্বিদম্বি করতেছে, ব্যাক করার চেষ্টা করতেছে, দেশে যে একটি অরাজক পরিস্থিতি তৈরি করছে, এই বিষয় নিয়ে এখানে কোনো আলাপ হয় না। এখানে আলাপ হচ্ছে মনে করেন যে উনি জুলাইয়ের একজন স্টেক হোল্ডার আর আমরা হচ্ছে জুলাইয়ের বিরোধী, এগুলো নিয়ে আলাপ হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মানে মানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার মানে একটা অন্যতম সিস্টেম, যে আপনি বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় প্রতীক যে দল বিএনপি, ঠিক আছে, আপনি এই যে এরা অনেকে বলছে না যে দিল্লি না ঢাকা এই সেই বলার পরে আবার তাদের যে মুরব্বী সংগঠন, ওরা তো জামাতে শিশু সংগঠন বেসিক্যালি, তারা মনে করেন যে দিল্লির আনুগত্য পাওয়ার জন্য, দিল্লির আশীর্বাদ পাওয়ার জন্য নির্বাচনে আসার জন্য কত চেষ্টা করে, সেগুলো তো আমরা দেখছি। ওনারা মুখে মুখে বলছে যে না, এই যে ওনাদের অনেক বক্তা, ইসলামিক বক্তা, অনেক দায়িত্বশীল, যে না আমেরিকা এবার আমাদের পক্ষে, মানে আমরা তো চলেই মানে ক্ষমতাতে বসেই গেছিল ওনারা, খেলা যে চলছে কোন লেভেলে দেখছিলাম। ঠিক আছে, তো সেখান থেকে ওনাদের ভাষ্যমতে একদম দিল্লিপন্থী দল বিএনপি ক্ষমতা আসার পরে সে যেই কাজটা কেউ কোনোদিন সাহস করে নাই, সে তিস্তা ব্যারেজ নিয়ে কাজ করতেছে, সে পদ্মা ব্যারেজের প্রকল্প শুরু করে দিয়েছে, সে মানে হাসিনারা আনার বিষয়ে, এবং এই যে সীমান্তের বিষয়, সীমান্তে আগে কত লাশ পড়তো, এখন কি অবস্থা, এগুলি নিয়ে কালকে দেখলাম নাহিদ ইসলাম বলতেছেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন। আরে ভাই, যেটা হচ্ছে সেটা স্বীকার করো ভাই। ঠিক আছে, সে এবং যে সালাউদ্দিন আহমেদরে ওনারা একদম শিলং সালাউদ্দিন বলে, ঠিক আছে, আল্লাহর গজব পড়বে এগুলি শুনলে। ঠিক আছে, সে সবচেয়ে বড় স্টেটমেন্টটা সংসদে দিল যে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে আর নাই। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে না, উনি তো বলতে চায় না, ওনার কেন জোর করতে চাইতেছে? আওয়ামী লীগকে ব্যাক করার জন্য যা যা করা দরকার সেগুলি তো এরাও অনেকে কিছু করবে, কারণ এরা তো অনেকেই সাবেক ছাত্রলীগের, সাবেক আওয়ামী লীগের, বাপ আওয়ামী লীগ, নাহলে নিজে ছাত্রলীগ, এগুলি ছাত্রলীগ আওয়ামী লীগ বলছেন না কেন? তাহলে একটু শুনি ওনার কাছে। জেনুইন জেনারেশন অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশপন্থী। সুতরাং আমাদের যদি সহযোগিতা করেন, একসাথে থাকেন, বাংলাদেশের প্রয়োজনে নিরাপদে থাকবেন। আর নাহলে এই যে গুপ্ত থেকে প্রকাশ্যে আসছে, পরবর্তী পরিস্থিতি কিন্তু গুপ্ত হওয়ার সুযোগ নেই, কারণ আপনাকে চেহারা মানুষ চিনে ফেলছে। আর আমার তো আগে থেকেই চিনে, আমি আমান, আমার সবাই চিনে। আপনি আমরা জবাব দেবেন করে আসছে আমরা। না না, দেখেন এই যে মানে ব্যক্তি আক্রমণ যদি ইন্টেনশনালি করে তাহলে তো সমস্যা নেই। আমি কিন্তু তার বক্তব্যের আগে আমি নিজে স্পেসিফিক্যালি বললাম যে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়িয়েছে, কিছু রায় হয়েছে, পুরো রায় একবারে কেন্দ্র থেকে শুরু করে হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকের বিচার করতে হবে। আমাদের এই জুলাই পদযাত্রার প্রথম এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগের গণহত্যার বিচার, এটা হচ্ছে প্রথম এজেন্ডা। সো আমরা যে বলছি না, এবং সবচেয়ে দেখেন আওয়ামী লীগের যদি পেজ থেকে গুলো দেখেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের যদি দেখেন, তারা সবচেয়ে কাদের বিরুদ্ধে বলে? আমাদের বিরুদ্ধে বলে। এবং নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা দিয়েছে,
এইটা কিন্তু মৃত্যুর পরোয়ানা নিয়ে দিয়েছে। তো এই জায়গাগুলোতে দেখেন, আমিও কিন্তু নিজেও এই বিতর্কে কিন্তু আমি বলি নাই যে বিএনপি এখান থেকে সরে আসে। আমি নিজে বলছি যে আগে এই বিচার কার্যটা যিনি শুরু করেছিলেন তিনি বর্তমান সরকারের আইনমন্ত্রী। আমি কিন্তু কোন করেছিলাম, এখন যদি আপনি ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আক্রমণ করেন, যদি বলতে চাচ্ছে না তারপর কেন জোর করে বলেন, আমি নিজে যে বাক্যটা বললাম যে হাসিনা থেকে ওয়ার্ড পর্যন্ত আপনাকে বিচারের মুখোমুখি করতেই হবে, হচ্ছে সেটা বলছেন। আওয়ামী লীগের বিষয়ে না, না, কত আগ্রহ করতে দেখলাম হবে। না তো, পুরো টকশোতে তো দেখলাম যে So, বিষয়টা বিএনপি এবং প্রসঙ্গটা যদি না BNP আসে, নিয়ে ব্যস্ত আছে। প্রসঙ্গটা যদি না আসে, ওই প্রসঙ্গ আনতে হবে তো, ওইটা আনবেন, ওইটা আইসেই বলবেন যে এটা আওয়ামী লীগের বিচার দরকার, আমি সেটা তো বলেন না। নিজেই বলেছি প্রথমে যে আমি নিজেই কিন্তু এটা তুললাম যে আওয়ামী লীগের না, বিচার প্রসঙ্গে বলেছিলাম। বলেছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইচ্ছাকৃতভাবে না শোনেন, না, কিংবা সেটা আপনি না। যদি কিন্তু মানে কথা হলো এই বিষয়গুলো, আক্রমণাত্মক ওনার মোডে কথা হচ্ছে থাকেন, যে জুলাই তাহলে তো- সনদ নিয়ে আপনারা যতটা বলছেন, আওয়ামী বিচার নিয়ে কি ততটা বলছেন? তার থেকেও বেশি বলছি আমরা। আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা মিছিল করছি, আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা এই জুলাই পদ্ধতিতে আমাদের 1 নম্বর এজেন্ডা রাখছি, আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা লেখালেখি করছি, প্রত্যেকদিন আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা কাজ করছি। বিষয়টা হচ্ছে যে, এবং আমরা মনে করি যে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাথে আগে আপনারা ছিলেন অনেকেই। না না, এরা অনেকেই জুলাই বিপ্লবে যারা নিজেরা হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যে পরীক্ষাটা দিয়েছে, সেই পরীক্ষা জুলাই যদি ব্যর্থ হইতো সেই- এরা আবার অনেকে ছাত্রলীগ ফিরে যেত। সেইটাকে আপনি কইতো যে প্রশ্নবিদ্ধ না, করতে এটা পারেন আমরা না। চাকরির জন্য সেটাকে করছি। যদি আপনি প্রশ্নবিদ্ধ আর করেন জুলাই না, ব্যর্থ হইলে তাহলে আমাদের তো- মতো আমাদের রাকিব নাসির আমাদের ফাঁসি হইতো, আমাদের ক্লোজ জুলাই ব্যর্থ হলে সবার আগে একজন যদি ফাঁসি হইতো বাংলাদেশে, এটা নাহিদ ইসলামের হইতো। একজন যদি ফাঁসি হইতো, এটা আপনি লিখে রাখেন। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে আর তার থেকে আর ইয়া নাই, আর কি নিমখার আমার নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।